আসসালামু আলাইকুম। জুমে ক্লাস নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রবলেম হচ্ছে মানুষ এত বেশি ছিল যে জুমে আমরা সবাইকে অ্যাড করতে পারছিলাম না। তো এতে একটু বারবার ক্লাস নেওয়া একটু ঝামেলা যেহেতু তৈরি হচ্ছে, সেজন্য চিন্তা করলাম ফেসবুক লাইভে ক্লাস নিই। কিন্তু ফেসবুক লাইভে ক্লাস নেওয়ার সবচেয়ে বড় ড্রব্যাক হচ্ছে আমরা যে পিকচারগুলো ফেসবুক জুম অ্যাপে দেখাতাম সেই পিকচারগুলো দেখানো সম্ভব হবে না। সো ডেফিনেটলি আমরা যখন জেনুইন পার্ট থেকে অন্য একটা মাধ্যমে ক্লাস নেওয়া স্টার্ট করব, কিছুটা ড্রব্যাক, দ্যাট মিনস কোয়ালিটি কিছুটা ফল করবে। ওটা মেনে নিয়েই আজকে লাইভে ক্লাস নিচ্ছি, শুধু আপনাদের রিকোয়েস্টের জন্য। তাছাড়া জুম ছেড়ে লাইভে ক্লাস নেওয়ার কোনো মানেই আমি খুঁজে পাই না আর কি। তো আমাদের আলোচনার আজকে বিষয় ছিল যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে থোরাক্সের কোনো পার্ট থেকে, কোশ্চেন আপনারা কমেন্ট করতে পারেন। কমেন্ট দেখে আমরা কোশ্চেন এর অ্যান্সার দিব, অথবা কারোর যদি কথা শুনতে সমস্যা হয় বা অন্য কোনো ঝামেলা হয় সেটাও কমেন্টে লিখতে পারেন। আমরা বলছিলাম যে থোরাক্স প্রফের প্রিপারেশন নেওয়ার জন্য আমরা কিভাবে নিতে পারি। তো থোরাক্স থেকে যে কোশ্চেনগুলো খুব কমনলি আসে সেই কোশ্চেনগুলোর মধ্যে ফার্স্ট টপিকস হচ্ছে মেডিস্টিনাম। মেডিস্টিনাম থেকে 3টা কোশ্চেন। নাম্বার 1, ডিফাইন মেডিস্টিনাম, subdivision of mediastinum, what is the content of superior mediastinum, middle mediastinum and posterior mediastinum। তো আমরা যদি মেডিস্টিনাম বলি, তো মেডিস্টিনাম হচ্ছে আমাদের থোরাসিক কেসের যে লাংস থাকে, এই লাংসের যে মাঝখানের জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে মেডিস্টিনাম। সো মেডিস্টিনাম কি? মেডিস্টিনাম ইজ এ স্পেস বিটুইন টু লাংস। দুই লাংসের মাঝখানের জায়গাটা হচ্ছে গিয়ে মেডিস্টিনাম। এখন আমরা যদি মেডিস্টিনামের ভিতরে চলে যাই তাহলে মেডিস্টিনামের কিছু সাব ডিভিশন পাবো। সাব ডিভিশনগুলো কি হবে? আমরা জানি আমাদের বডির সামনের দিকে আছে হচ্ছে স্টার্নাম। একটু বুকে হাত দিলে স্টার্নাম খুঁজে পাবো। এর একটা জায়গা একটু উঁচু, এটাকে বলা হচ্ছে হলো গিয়ে স্টার্নাল অ্যাঙ্গেল। আর আমরা যদি পেছনের দিকে দেখি, পেছনের দিকে থাকবে ভার্টেব্রা। এই যে ভার্টেব্রা আছে, ভার্টেব্রাগুলো মেডিস্টিনামের পেছনের বাউন্ডারি তৈরি করতেছে। আর ইচ সাইডে তো লাংস আছেই। তাহলে যদি ইন জেনারেল মেডিস্টিনামের বাউন্ডারি হয়, তাহলে বাউন্ডারি কি? অ্যান্টেরিয়রলি স্টার্নাম, পোস্টেরিয়রলি 12 thoracic vertebra। আমরা জানি ভার্টেব্রার মাঝখানে থাকে ইন্টারভার্টেব্রাল ডিস্ক। সো ইন্টারভার্টেব্রাল ডিস্কও থাকে, এবং ভার্টেব্রার সামনে থাকে অ্যান্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট। সো পেছনে থাকতেছে 12 thoracic vertebra, ইন্টারভার্টেব্রাল ডিস্ক অ্যান্ড অ্যান্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট। এখন আমরা যদি বলি যে মেডিস্টিনামের সাব ডিভিশন করবো কিভাবে, এই যে স্টার্নাল অ্যাঙ্গেল, স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর যদি আমরা একটা ইমাজিনারি লাইন ড্র করি, এই লাইনটা সামনের দিকে মেনোব্রিয়াম এবং বডির জাংশনে লাগবে, এবং পেছনের দিকে থোরাসিক 4 ভার্টেব্রা বরাবর লাগবে। তাহলে পেছনে কি আছে? থোরাসিক 4 ভার্টেব্রা। এই উপরের জায়গাটা হচ্ছে সুপিরিয়র মেডিস্টিনাম, নিচেরটা হচ্ছে ইনফিরিয়র মেডিস্টিনাম। সো মেডিস্টিনাম is subdivided by an imaginary line, which line passes through sternal angle and posteriorly up to thoracic 4. Above there is superior mediastinum and below there is inferior mediastinum. Again, inferior mediastinum is divided into 3 parts. কি পার্ট হবে? আমরা যদি ইনফিরিয়র মেডিস্টিনামের মাঝখানে আমাদের হৃদয়, দ্যাট মিনস হার্ট ড্র করি, হার্টের সামনের পার্টটা হচ্ছে অ্যান্টেরিয়র মেডিস্টিনাম, পেছনে হচ্ছে পোস্টেরিয়র মেডিস্টিনাম। তাহলে এখন প্রত্যেকটা মেডিস্টিনামের বাউন্ডারি বলা সম্ভব। যদি বলি সুপিরিয়র মেডিস্টিনামের বাউন্ডারি কি, তাহলে সামনে আসবে অনলি মেনোব্রিয়াম। পেছনের দিকে কি আছে? পেছনের দিকে আসবে আপার 4 thoracic vertebra, ইন্টারভার্টেব্রাল ডিস্ক অ্যান্ড অ্যান্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট। উপরের দিকে কি আছে? একটা ন্যারো প্যাসেজ, এটার নাম হচ্ছে থোরাক্সের ইনলেট, মানে থোরাসিক ইনলেট। আর নিচের দিকে থাকবে হচ্ছে ইমাজিনারি লাইন এক্সটেন্ডস ফ্রম স্টার্নাল অ্যাঙ্গেল টু থোরাসিক 4 ভার্টেব্রা। এটা হচ্ছে সুপিরিয়র মেডিস্টিনামের বাউন্ডারি। এবার যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য বাউন্ডারি অফ পোস্টেরিয়র মেডিস্টিনাম, আমরা তো জানি যে পোস্টেরিয়র মেডিস্টিনামের সামনে আছে মিডল মেডিস্টিনাম মানে হার্ট। তার মানে পোস্টেরিয়র মেডিস্টিনামের বাউন্ডারির অ্যান্টেরিয়রলি হচ্ছে হার্ট অ্যান্ড ইটস কাভারিং পেরিকার্ডিয়াম, পেছনের দিকে আছে
থোরাসিক 5 টু থোরাসিক 12 ভার্টেব্রা, তাদের মাঝখানে ইন্টারভার্টেব্রাল ডিস্ক এবং তার সামনে অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট। উপরে থাকতেছে অ্যাবোভে ইমাজিনারি লাইন এক্সটেন্ডস ফ্রম স্টার্নাল অ্যাঙ্গেল টু থোরাসিক 4 ভার্টেব্রা, এবং নিচে থাকতেছে থোরাসিক আউটলেট। আমরা জানি থোরাসিক আউটলেট মানে থোরাক্স আর অ্যাবডোমেনের ডিভাইডার, ওই ডিভাইডারটার নাম হচ্ছে দি ডায়াফ্রাম। সো ইনফেরিয়রলি থাকবে দি ডায়াফ্রাম। তাহলে এ হলো পোস্টেরিয়র মেডিস্টিনামের বাউন্ডারি। এবার যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য, বা পরীক্ষায় আসে হোয়াট ইজ দ্য বাউন্ডারি অফ মিডল মেডিস্টিনাম, তাহলে সামনে আছে অ্যান্টেরিয়র মেডিস্টিনাম, পেছনে আছে পোস্টেরিয়র মেডিস্টিনাম, নিচে আছে হচ্ছে হলে গিয়ে দি ডায়াফ্রাম, এবং অ্যাবোভে থাকবে ইমাজিনারি লাইন। এখন হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ মিডল মেডিস্টিনাম? খুবই সিম্পল, আমাদেরকে আগে বাইবার একটা বেসিক কোশ্চেন জানা লাগবে যে হোয়াট আর দ্য স্ট্রাকচার দ্যাট এন্ট্রি অ্যান্ড এক্সিট থ্রু হার্ট। আমরা যদি এরকম একটা হার্ট দেখি, তো এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল। রাইট অ্যাট্রিয়ামে আমাদের বডির উপরের পার্ট থেকে সুপিরিয়র ভেনা কাভা আসে, এবং নিচের থেকে কার্বন ডাইঅক্সাইড কন্টেনিং ব্লাড নিয়ে আসে ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে রাইট অ্যাট্রিয়ামে এই দুইজন বাইরের থেকে আসছে, ভিতরে থেকে আরো জিনিসপত্র আসে, কিন্তু আমাদের বাইরের যে কন্টেন্টগুলো হার্টের সাথে টাচ, সেই জিনিসটা জানবো। এরপরে এই কার্বন ডাইঅক্সাইড কন্টেনিং ব্লাডটা রাইট অ্যাট্রিয়াম থেকে ট্রাইক্যাসপিড ভালভ ক্রস করে চলে যাবে কোথায়? রাইট ভেন্ট্রিকলে। যখনই সে রাইট ভেন্ট্রিকলে আসবে, রাইট ভেন্ট্রিকল থেকে সে এই যে কার্বন ডাইঅক্সাইড কন্টেনিং ব্লাড, এটা পিউরিফিকেশনের জন্য চলে যাবে হচ্ছে লাংসে। কিভাবে যাবে? বাই পালমোনারি ট্রাঙ্ক। পালমোনারি ট্রাঙ্ক থেকে অ্যারাইজ করবে রাইট অ্যান্ড লেফট পালমোনারি আর্টারি। এই রাইট অ্যান্ড লেফট পালমোনারি আর্টারি দিয়ে ব্লাডটা চলে যাবে লাংসে। লাংসে স্কোয়ামাস এপিথেলিয়াম আছে, ওটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ করবে। গ্যাসিয়াস এক্সচেঞ্জ করার পরে যখন ব্লাডটা পিউরিফাইড, দ্যাট মিনস অক্সিজেনেটেড হবে, এই অক্সিজেনেটেড ব্লাডটা 4 পালমোনারি ভেন দিয়ে আমাদের লেফট অ্যাট্রিয়ামে চলে আসবে। ঠিক আছে, তাহলে আসলে লেফট অ্যাট্রিয়ামে কি অ্যাটাচ করছে? 4 পালমোনারি ভেন। এখন এই যে অক্সিজেনেটেড ব্লাডটা 4 পালমোনারি ভেন দিয়ে লেফট অ্যাট্রিয়ামে আসছে, এখান থেকে বাইকাসপিড ভালভ দিয়ে সে যাবে হচ্ছে লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড কি করবে? আবার অ্যাসেন্ড করবে, পুরো বডিতে সার্কুলেট হওয়া লাগবে। ওই অ্যাসেন্ডের পার্টটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা। অ্যাসেন্ডিং অ্যাওর্টা হার্টের উপরে এসে একটা আর্চ, একটা আন্টা তৈরি করে, নাম হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। এই আর্চ অফ অ্যাওর্টাটা হার্টের পেছনের দিক দিয়ে নিচের দিকে নামে, নাম হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টা। তাহলে এই যে দেখেন অ্যাসেন্ডিং অ্যাওর্টা যে লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করলো, করার পরে সে করে কি? স্টার্নাল অ্যাঙ্গেলে এসে শেষ হয়ে যায়। শেষ হয়ে তার নাম কি হবে? আর্চ অফ অ্যাওর্টা। তাহলে যদি বলে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্টার্নাল অ্যাঙ্গেল, তাহলে আমরা বলতে পারি এন্ডিং অফ দ্য অ্যাসেন্ডিং অ্যাওর্টা, বলতে পারি স্টার্টিং অফ দ্য আর্চ অফ অ্যাওর্টা। আবার এই যে আর্চটা এক সাইড থেকে, মানে হচ্ছে রাইট সাইড থেকে অরিজিন নিয়ে আবার লেফট সাইডের স্টার্নাল অ্যাঙ্গেলেই শেষ হয়। তার মানে আমরা বলতে পারি স্টার্নাল অ্যাঙ্গেলের আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে স্টার্টিং অফ আর্চ অফ অ্যাওর্টা অ্যান্ড এন্ডিং অফ আর্চ অফ অ্যাওর্টা। আর্চ অফ অ্যাওর্টার পরের নাম হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টা। এদিকে আমরা বলতে পারি না স্টার্নাল অ্যাঙ্গেলের আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে স্টার্টিং অফ ডিসেন্ডিং অ্যাওর্টা। তাহলে স্টার্নাল অ্যাঙ্গেলের 4টা ইম্পর্টেন্স এক কথায় শেষ। এন্ডিং অফ দ্য অ্যাসেন্ডিং অ্যাওর্টা, স্টার্টিং অফ আর্চ অফ অ্যাওর্টা, এন্ডিং অফ আর্চ অফ অ্যাওর্টা অ্যান্ড এন্ডিং অফ ডিসেন্ডিং অ্যাওর্টা। এখন আমরা হার্টের গায়ে কি কি লাগানো আছে সেটা জানলাম। আমরা জানি হার্টের কাভারিং হচ্ছে গিয়ে পেরিকার্ডিয়াম। এটা আমাদের মিডল মেডিস্টিনামের কন্টেন্ট শেষ। হার্টের পেরিকার্ডিয়াম and the structure which attached with heart, like lower part of superior vena cava, upper part of inferior vena cava, then হচ্ছে গিয়ে ascending aorta, then হচ্ছে গিয়ে 4 pulmonary vein, then হচ্ছে গিয়ে pulmonary trunk, তাই তো? আচ্ছা, এর সাথে অ্যাড করব একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমরা জানি হার্টের নিচে ডায়াফ্রাম থাকে, ডায়াফ্রামের আরেকটা নাম হচ্ছে ফ্রেনিক। সো এই ফ্রেনিক নার্ভটা করবে কি? হার্টের গায়ে লেগে নিচে নেমে যাবে। সো ফ্রেনিক নার্ভ ইজ দ্য অ্যানাদার কন্টেন্ট অফ মিডল মেডিস্টিনাম। এর আমাদের মিডল মেডিস্টিনামগুলো কন্টেন্ট বোঝানো শেষ। এই হচ্ছে মিডল মেডিস্টিনামের বাউন্ডারি অ্যান্ড কন্টেন্ট। এখন আমরা জানবো হার্টের পেছনে কি থাকে। অ্যাকচুয়ালি মানুষজন যখন হার্টের পেছনের স্ট্রাকচারগুলো জানতে পারে, তখন সে অটোমেটিক্যালি জানতে পারবে হোয়াট ইজ দ্য রিলেশন অফ বেজ অফ হার্ট। কারণ আমরা জানি, আমরা যদি এরকম একটা হার্ট ধরি, সামনের দিকে অ্যাপেক্স, পেছনে বেজ, বেজের পেছনে আছে পোস্টেরিয়র মেডিস্টিনাম। সো পোস্টেরিয়র মেডিস্টিনামের যে কন্টেন্ট, বেজ অফ দ্য হার্টের রিলেশনের সেম কন্টেন্ট। বেজ অফ দ্য হার্টে শুধু এক্সট্রা কিছু কন্টেন্ট অ্যাড হবে, সেটা পরে বলে দিচ্ছি। তো আমরা আসি আগে হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ পোস্টেরিয়র মেডিস্টিনাম।
আমরা জানি, আমরা একটা স্টোরি একটু লাইন আপ ঠিক করি। একটা অর্গানের জন্য দরকার হচ্ছে নিউট্রিশন নিয়ে আসবে আর্টারি, এবং ওই আর্টারিটা যে নিউট্রিশন ইউটিলাইজ করবে, ওই নিউট্রিশনটা যখন অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হবে সেটা নিয়ে যাবে ভেইন। তার মানে একটা অর্গানের আর্টারি লাগে, অর্গানের ভেইন লাগে, অর্গানটা ইনারভেটেড হওয়ার জন্য নার্ভ লাগে, তার মানে এখানে নার্ভ থাকা লাগবে। এখন যেই অক্সিজেন এবং গ্লুকোজ আরো নিউট্রিয়েন্ট যে ইউটিলাইজ করলো, এগুলোর থেকে যে লিম্ফ তৈরি হবে, লিম্ফটাও তো বের হয়ে যেতে হবে, সো এখানে লাগবে লিম্ফেটিক ড্রেনেজ। সো পোস্টেরিয়র মেডিস্টিনামের কন্টেন্ট হচ্ছে ফার্স্টে একটা অর্গানের নাম হচ্ছে ইসোফেগাস। নাম্বার 2, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। নাম্বার 3, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার গার্লফ্রেন্ড এজাইগাস ভেইন অ্যান্ড হেমি এজাইগাস ভেইন। দেন আসবে হচ্ছে হলে গিয়ে খুব ইম্পর্টেন্ট একটা নার্ভ, যে নার্ভটা আমাদের জিআইটির সাথে রিলেটেড। আমরা জানি আমাদের খাওয়া দাওয়ার সাথে রিলেটেড নার্ভের নাম হচ্ছে ভেগাস নার্ভ। সো এই ইসোফেগাসের সাথে চলে যাবে হচ্ছে ভেগাস নার্ভ। সো এখানে থাকবে ভেগাস নার্ভ, এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস থাকবে, সেটা হচ্ছে স্প্ল্যাকনিক নার্ভ। স্প্ল্যাকনিক মিনস হচ্ছে ক্যাভিটিয়াল নার্ভ। সো যেহেতু পোস্টেরিয়র মেডিস্টিনাম একটা ক্যাভিটি, ওইখানে একটা নার্ভ থাকতেছে, নাম হচ্ছে স্প্ল্যাকনিক নার্ভ। আর লিমফেটিক্সের যে কথা বললাম, বডির সবচেয়ে বড় লিমফেটিক্স যার লেন্থ 45 সেন্টিমিটার, সেই লিমফেটিকটা থাকবে, তার নাম হচ্ছে থোরাসিক ডাক্ট। এর আমরা আবার পোস্টেরিয়র মেডিস্টিনামের কন্টেন্টগুলো গুছাই। একটা অর্গানের নাম ইসোফেগাস, একটা আর্টারি নাম হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, সাথে ভেইন এজাইগাস হেমি এজাইগাস ভেইন, ইসোফেগাসকে সাপ্লাই দেওয়ার জন্য নার্ভ নাম হচ্ছে হলে গিয়ে ভেগাস নার্ভ, এবং স্প্ল্যাকনিক নার্ভ। এরপর আমরা আসি হচ্ছে হলে গিয়ে যে লিমফেটিক্সগুলো যাবে, লিমফেটিক্স যাবে থোরাসিক ডাক্ট দিয়ে। হয়ে গেল কন্টেন্ট। সাথে অ্যাড করে দিব, যেহেতু পোস্টেরিয়র মেডিস্টিনাম, ওই মেডিস্টিনামের নামে আরেকটা লিম্ফ নোড আছে, নাম হচ্ছে পোস্টেরিয়র মেডিস্টিনাম লিম্ফ নোড। এইগুলো হচ্ছে হলে গিয়ে কন্টেন্ট অফ পোস্টেরিয়র মেডিস্টিনাম। এখন আমরা যদি বলি হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ সুপিরিয়র মেডিস্টিনাম, তাহলে একটু চিন্তা করেন। ফ্রেনিক নার্ভ তো মিডল মেডিস্টিনামের কন্টেন্ট ছিল, তার রোড ভ্যালু হচ্ছে C3, C4, C5। সি মানে সার্ভাইকাল, তার মানে সে সার্ভাইকাল রিজনে তৈরি হয়ে সুপিরিয়র মেডিস্টিনাম দিয়ে মিডল মেডিস্টিনাম হয়ে ডায়াফ্রামে আসছে। ডেফিনেটলি সে সুপিরিয়র মেডিস্টিনামের কন্টেন্ট হওয়া লাগবে। ইসোফেগাস, সে আসে হচ্ছে হলে গিয়ে ফ্যারিংস থেকে, ফ্যারিংস শেষ হয় সার্ভাইকাল 6 লেভেলে। সো ডেফিনেটলি ইসোফেগাস সুপিরিয়র মেডিস্টিনাম ক্রস করে তারপরে আসবে হচ্ছে হলে গিয়ে পোস্টেরিয়র মেডিস্টিনামে। সো ইসোফেগাস হচ্ছে আরেকটা কন্টেন্ট সুপিরিয়র মেডিস্টিনামের। এরপরে আমরা বলেছিলাম যে বাইফার্কেশন অফ ট্রাকিয়া। ট্রাকিয়ার বাইফার্কেশন কোথায় হয়? আমরা যদি চিন্তা করি, এই যদি হয় ইমাজিনারি লাইন স্টার্নাল অ্যাঙ্গেলের উপরে থাকে ট্রাকিয়া, স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর ট্রাকিয়ার বাইফার্কেশন হয়। এখন স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর যদি ট্রাকিয়ার বাইফার্কেশন হয়, এটা ডেফিনেটলি ট্রাকিয়াটা স্টার্নাল অ্যাঙ্গেলের উপরে, তার মানে সুপিরিয়র মেডিস্টিনামের কন্টেন্ট। তাহলে সুপিরিয়র মেডিস্টিনামের কন্টেন্ট কি? একটা হচ্ছে হলে গিয়ে ফ্রেনিক নার্ভ, একটা হচ্ছে হলে গিয়ে ইসোফেগাস, একটা হচ্ছে ট্রাকিয়া। এখন এই যে ভেগাস নার্ভ, আমরা তো জানি ভেগাস ক্রেনিয়াল নার্ভ তো পা থেকে আসা সম্ভব না, আসবে ডেফিনেটলি মাথা থেকে, মানে করোটিকার ভিতর থেকে। সো যেহেতু মাথার থেকে ভিতর থেকে আসতেছে, সো ডেফিনেটলি সে আমাদের পোস্টেরিয়র মেডিস্টিনামে আসতে হলে সুপিরিয়র মেডিস্টিনাম ক্রস করে আসতে হবে। সো ভেগাস নার্ভ ইজ অ্যানাদার কম্পোনেন্ট অফ সুপিরিয়র মেডিস্টিনাম। এখন আমরা এই ভেগাস নার্ভের কিছু ব্রাঞ্চ আছে, এরাও সুপিরিয়র মেডিস্টিনামের কন্টেন্ট, যেমন রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ। ওকে, এগুলো একটু মনে রাখা লাগবে কষ্ট করে। দেন আসবে হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। তো আমরা যদি একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে চাই, তিনটা ইম্পর্টেন্ট আর্টারি 3 মেডিস্টিনামে আছে। একটা হচ্ছে হলে গিয়ে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, সে থাকবে মিডল মেডিস্টিনামে, কারণ হার্টের গায়ে লাগানো। আর্চ অফ অ্যাওর্টা, সে হচ্ছে হার্টের একটু উপরে থাকে, সুতরাং সে হচ্ছে সুপিরিয়র মেডিস্টিনামের কন্টেন্ট। আর আর্চ অফ অ্যাওর্টা থেকে আসে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, সে হচ্ছে পোস্টেরিয়র মেডিস্টিনামের কন্টেন্ট। তাহলে তিনটা আর্টারি 3 মেডিস্টিনামের কন্টেন্ট। এখন আবার আসি সুপিরিয়র মেডিস্টিনামে। আমরা জানি স্টার্নামের পেছনে 2টা মাসেল আছে, মাসেলগুলো স্টার্নাম থেকে হাইওয়েড বোন এবং থাইরয়েড গ্ল্যান্ডের সাথে লাগানো থাকে। যেহেতু অ্যাটাচমেন্ট তাদের এরকম, অ্যাটাচমেন্ট অনুসারে তাদের নাম হচ্ছে স্টার্নোথাইরয়েড, স্টার্নোহাইওয়েড। সো স্টার্নোহাইওয়েড হচ্ছে গিয়ে সুপিরিয়র মেডিস্টিনামের কন্টেন্ট। মাথার মধ্যে কোশ্চেন আসতে পারে, স্টার্নোক্লেডোমাস্টোয়েড কি সুপিরিয়র মেডিস্টিনামের কন্টেন্ট হতে পারে না? ডেফিনেটলি নো। কেন? কারণ স্টার্নোক্লেডোমাস্টোয়েড স্টার্নামের সামনে, আর আমাদের মেডিস্টিনাম হচ্ছে স্টার্নামের পেছনে অবস্থান করতেছে। সো স্টার্নোক্লেডোমাস্টোয়েড সুপিরিয়র মেডিস্টিনামের কন্টেন্ট হবে না। তাহলে কন্টেন্ট কি কি বললাম? স্টার্নোথাইরয়েড, স্টার্নোহাইওয়েড মাসেল, ট্রাকিয়া, ভেগাস নার্ভ, ফ্রেনিক নার্ভ, দেন হচ্ছে গিয়ে ইসোফেগাস। এরপরে আমরা যদি বলি থাইমাস, বাচ্চাদের থাইমাস বড় থাকে, কারণ ছোটবেলায়
ইমিউনিটি মানে আমাদের বডির যে লার্নিং প্রসেস, বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইট যে থাকে ওদের হচ্ছে ম্যাচুরেশন দরকার হয়। সো থাইমাসটা তখন অনেক অ্যাক্টিভ থাকে, থাইমাসটা নিচে নেমে আসে বা এনলার্জ থাকে। এই এনলার্জ থাকার কারণে থাইমাসটাও সুপিরিয়র মেডিসিনামের কন্টেন্ট ইন কেস অফ চিলড্রেন, বাট অ্যাডাল্টের ক্ষেত্রে থাইমাস সুপিরিয়র মেডিসিনামের কন্টেন্ট না। তাহলে আমাদের মেডিসিনামের আলাপ শেষ। এখন আমরা শিখি যে হোয়াট ইজ দ্য রিলেশন অফ বেজ অফ দ্য হার্ট। আমরা তো জানি যে বেজ অফ দ্য হার্ট থাকে হচ্ছে গিয়ে হার্টের পোস্টেরিয়র, পিছনের দিকে। তো আমরা বলতে পারি না যে বেজ অফ দ্য হার্টের মধ্যে ওই স্ট্রাকচারগুলো থাকবে যেগুলো পোস্টেরিয়র মেডিসিনামে আছে। সো পোস্টেরিয়র মেডিসিনামে যে গল্পটা সাজাইছিলাম যে হচ্ছে গিয়ে অর্গান মানে হচ্ছে ইসোফেগাস, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা, দেন হচ্ছে গিয়ে ভেগাস নার্ভ, দেন স্প্ল্যাকনিক নার্ভ, দেন হচ্ছে গিয়ে পোস্টেরিয়র মেডিসিনাল লিম্ফ নোড, থোরাসিক ডাক্ট, দে অল আর রিলেটেড উইথ বেজ অফ দ্য হার্ট। এরপরে আমরা আসি, এগুলো ছাড়াও কিছু স্ট্রাকচার আমরা পাবো। আমরা তো বলেছি যে ট্রাকিয়া স্টার্নাল অ্যাঙ্গেলে শেষ, তারপরে বাইফার্কেশনটা থাকে। তাহলে কি বাইফার্কেশনটাও হার্টের পেছনে থাকা উচিত। সো বেজের রিলেশনে বাইফার্কেশন অফ ট্রাকিয়া, দ্যাট মিনস রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস থাকবে। এরপরে যদি আমরা আসি, সেটা হচ্ছে গিয়ে হার্টের যে কাভারিং, ফাইব্রাস পেরিকার্ডিয়াম, হার্টের কি শুধু সামনে কাভারিং, পিছনে থাকবে না। সো পোস্টেরিয়র পার্ট অফ দ্য ফাইব্রাস পেরিকার্ডিয়াম ইজ অলসো পার্ট অফ বেজ অফ দ্য হার্ট। এরপর আমরা আসি একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা জানি আমাদের হার্টের দুইটা সাইনাস থাকে, একটা ট্রান্সভার্স সাইনাস আর একটা হচ্ছে অবলিক সাইনাস। অবলিক সাইনাসটা পালমোনারি যে ভেইন, 4 পালমোনারি ভেইন, এই ভেনের মাঝখানে থাকে। যেহেতু 4 পালমোনারি ভেইন পেছনের দিকে থাকতেছে, সো আমরা বলতে পারি যে বেজ অফ দ্য হার্টের রিলেশনে আসতেছে 4 পালমোনারি ভেইন। তাহলে আবার আমরা জিনিসটা একটু বুঝাই, হোয়াট ইজ দ্য রিলেশন অফ বেজ অফ হার্ট। নাম্বার 1 পোস্টেরিয়র পার্ট অফ ফাইব্রাস পেরিকার্ডিয়াম, নাম্বার 2 বাইফার্কেশন অফ ট্রাকিয়া, নাম্বার 3 অবলিক সাইনাস, নাম্বার 4 ইসোফেগাস, 5 ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা, দেন স্প্ল্যাকনিক নার্ভ, ভেগাস নার্ভ, অ্যাজাইগাস ভেন, হেমিঅ্যাজাইগাস ভেন, এন্ড হচ্ছে গিয়ে থোরাসিক ডাক্ট এন্ড পোস্টেরিয়র মেডিসিনাল লিম্ফ নোড। আশা করি এই পার্টটা মোটামুটি পারা যাবে। কথা যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন, তাহলে আমরা একটু আস্তে আস্তে বলার চেষ্টা করব। নেক্সট আসি একটা ট্রিক্স, যে হাউ ডিফারেন্ট সারফেস অফ হার্ট ফর্ম। যদিও এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট না, আমরা এমসিকিউ টোটালি পাত্তা দিই না, কিন্তু আমি এই জিনিসটা শিখাতে চাই। আমরা জানি আমরা যদি একটা হার্ট ধরি, হার্টের সামনে থাকে কি সারফেস, স্টার্নোকোস্টাল সারফেস, কারণ স্টার্নাম আমার রিবস আছে। হার্টের নিচের দিকে থাকে ডায়াফ্রামেটিক সারফেস, হার্টের পেছনে থাকে বেস, হার্টের একদম লেফট কর্নারে থাকে হচ্ছে অ্যাপেক্স। তো হাউ অ্যাপেক্স ফর্ম, অ্যাপেক্স ইজ ফর্ম অনলি বাই দ্য লেফট ভেন্ট্রিকল, এটা দুনিয়াদারি সবাই জানে। আমাদের জানতে হবে বাকি সারফেসগুলো কিভাবে তৈরি হয়। কষ্ট করে যদি একটু খাতায় নোট করি, স্টার্নোকোস্টাল সারফেস ইজ ফর্ম বাই right 2/3 of left, right 2/3 of ventricle and 1/3 of left ventricle, মানে 2/3 of right ventricle, 1/3 of left ventricle। আমরা যদি দেখি ডায়াফ্রামেটিক সারফেস টোটালি ভেন্ট্রিকল দ্বারা তৈরি, তার মানে ডায়াফ্রামেটিক সারফেস ইজ ফর্ম বাই 2/3 of left ventricle, 1/3 of right ventricle। Diaphragmatic surface is formed by 2/3 of left ventricle, 1/3 of right ventricle। এরপরে যদি বলি বেস পেছনের দিকে আছে, বেস হচ্ছে is formed by only atrium। কিভাবে? 2/3 of left atrium, 1/3 of right atrium। Base is formed by 2/3 of লেফট এট্রিয়াম এন্ড 1/3 অফ রাইট এট্রিয়াম। এখন বাইবার হলে গিয়ে অথবা যে কোনো জায়গায় গিয়ে না হেপাজার লেগে যায়, তাহলে কোনটা কিভাবে তৈরি হয়। তো মনে রাখার জন্য একটা ট্রিক্স অ্যাপ্লাই করি। আমাদের জীবনে যারা সামনে থাকে দে আর অলওয়েজ রাইট। স্টার্নোকোস্টাল সারফেস যেহেতু সামনে আছে, তার মানে সে রাইট প্রিডোমিনেন্ট, তার 2/3 হচ্ছে রাইট ভেন্ট্রিকল দ্বারা তৈরি। আমাদের জীবনে যারা আমাদের থেকে পেছনে, যারা আমাদের থেকে নিচে, তাদেরকে আমাদের জীবন থেকে লেফট আউট করাই বেটার। মানে লেফট যদিও LEAV লিভ, আমরা পড়বো লেফট LEFT। যে সারফেস পেছনে আছে, যে সারফেস নিচে আছে, তারা হচ্ছে লেফট প্রিডোমিনেন্ট। এবার একটু মিলায় নেই, বেস যেহেতু পেছনে আছে, তার মানে 2/3 অফ লেফট এট্রিয়াম, 1/3 অফ রাইট এট্রিয়াম। ডায়াফ্রামেটিক সারফেস যেহেতু নিচে, তার মানে 2/3 অফ লেফট ভেন্ট্রিকল, 1/3 অফ রাইট ভেন্ট্রিকল। এ হলো মোটামুটি বেজের গল্প। আমরা রাইট এট্রিয়ামের গল্প আরেকদিন শিখবো, কারণ এটার জন্য আমাদের ছবি লাগবে, ছবি ছাড়া আমরা শিখতে পারবো না। এখন আমরা আসি হচ্ছে গিয়ে লাংস নিয়ে একটু কথাবার্তা বলি। লাংসের মধ্যে রাইট লাং থাকে, লেফট লাং থাকে। যদি বলে ডিফারেন্স পরীক্ষা আসে, খুব একটা পরীক্ষায় আসতে দেখিনি, 2-3বার আসছে মাত্র। তো ডিফারেন্সের মধ্যে কি ছিল, রাইট লাং আর লেফট লাং কোনটা বড় কোনটা ছোট? খুবই সিম্পল, আমরা জানি যে রাইট লাং এর নিচে আছে লিভার, লিভারের জন্য রাইট লাংটা একটু ছোট, আর লেফট লাংটার নিচে কোনো লিভার নাই, সেজন্য এটা একটু বড়।
তার মানে লেফট লাং হচ্ছে ন্যারোয়ার এবং হচ্ছে হলে গিয়ে লঙ্গার, আর আমাদের যে রাইট লাং এটা একটু চাপ খেয়ে শর্টার এবং মোটকা হয়ে গেছে, সাইডে বড় হয়ে গেছে, মানে ওয়াইডার। এরপরে আসি গ্যাস, কোনটাতে গ্যাস বেশি থাকবে, কার ভলিউম বেশি? খুব সিম্পল, আমরা জানি ট্রাকিয়া মিড লাইনে থাকে না, একটু রাইটে ডেভিয়েট থাকে। কেন রাইটে ডেভিয়েট থাকে? কারণ আর্চ অফ অ্যাওটা ট্রাকিয়াটাকে প্রেসার দিয়ে একটু রাইট সাইডে নিয়ে আসে। যেহেতু ট্রাকিয়া রাইট সাইডে থাকে, সুতরাং ট্রাকিয়া যে বাইফার্কেশন দিবে ওই বাইফার্কেশনগুলোর মধ্যে রাইট ব্রঙ্কাসটা খুব দ্রুত রাইট লাংকে পেয়ে যাবে, আর লেফট ব্রঙ্কাসটা অনেক দূর অতিক্রম করে লেফট লাংকে পাওয়া লাগবে। যেহেতু রাইট লাং খুব দ্রুত পাওয়া যাচ্ছে, তার মানে রাইট ব্রঙ্কাসটা শর্ট, রাইট ব্রঙ্কাসটা ছোট হওয়ার কারণে হয়ে যাবে মোটা, মানে ওয়াইডার, এবং এখান দিয়ে প্রচুর পরিমাণ গ্যাস যাবে। যেহেতু মোর ভলিউম যাচ্ছে রাইট লাংয়ে, সুতরাং রাইট হচ্ছে মোর ভলিউমিনাস। এবং রাইটের যেহেতু রাইট ব্রঙ্কাস যেহেতু ওয়াইডার, রাইট ব্রঙ্কাস যেহেতু শর্টার, সুতরাং গ্যাসের সাথে সাথে ফরেন পার্টিকেলও রাইট লাংয়ে বেশি যাবে। পরীক্ষার কোশ্চেনে আসে 2 নম্বরের জন্য, হোয়াই অ্যান্ড হাউ, হোয়াই রাইট লাং ইজ মোর প্রোন টু ইনফেকশন। অনেক স্টুডেন্ট পরীক্ষার খাতায় লিখে এরকম রাইট লাং ইজ ওয়াইডার, রাইট লাং ইজ ব্রডার। কিচ্ছু না ভাই, কারণ লাংসের সাথে কোনো সম্পর্কই নেই, সম্পর্কটা হচ্ছে ব্রঙ্কাসের সাথে। রাইট ব্রঙ্কাস ইজ শর্টার, রাইট ব্রঙ্কাস ইজ ওয়াইডার, রাইট ব্রঙ্কাস কন্টেন মোর ভলিউম, দ্যাটস ওয়াই গ্যাস ইজ ইজিলি পাসেস থ্রু রাইট ব্রঙ্কাস। গ্যাস যখন পাস করবে ফরেন পার্টিকেলও যাবে, সো রাইট লাং হচ্ছে হলে গিয়ে মোর প্রোন টু ইনফেকশন। ডান। এরপর আমরা আসি লাংসের পুরো পার্টটা, মানে আমাদের নস্ট্রিল থেকে শুরু করে অ্যালভিউলাই, এই পুরো জায়গাটাকে আমরা বলি রেসপিরেটরি ট্র্যাক্ট। পরীক্ষায় যদি আসে হোয়াট আর দ্য সেল প্রেজেন্ট ইন রেসপিরেটরি ট্র্যাক্ট, তার মানে সে জানতে চাইছে রেসপিরেটরি ট্র্যাক্টের মানে নোজ থেকে অ্যালভিউলাই পর্যন্ত কি কি সেল আছে। রেসপিরেটরি ট্র্যাক্টের 2টা পার্ট, একটা কন্ডাক্টিভ পার্ট আর একটা রেসপিরেটরি পার্ট। দেখেন রেসপিরেটরি ট্র্যাক্ট, কিন্তু তার পার্ট কি? কন্ডাক্টিভ জোন অ্যান্ড রেসপিরেটরি জোন। কন্ডাক্টিভ জোন এই জায়গার কাজ কি? শুধু এয়ার কন্ডাক্ট করা। রেসপিরেটরি জোন এর কাজ কি? গ্যাসিয়াস এক্সচেঞ্জ করা। এখন গ্যাসিয়াস এক্সচেঞ্জ যদি করতে চায়, গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতে হলে তার কি করা লাগবে? ডেফিনেটলি তার এমন কিছু একটা থাকা লাগবে যেটা দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। কোনো একটা মেয়ের ওড়না নেই, ওড়নার এ পাশ থেকে ওই পাশে বাতাস যাওয়া সহজ, মানে পাতলা কিছু লাগবে। আমাদের লাইনিং এপিথেলিয়ামের মধ্যে সবচেয়ে পাতলা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। সো গ্যাসিয়াস এক্সচেঞ্জ সবচেয়ে সহজ স্কোয়ামাস এপিথেলিয়ামে। সো লাং অ্যালভিউলাই বা রেসপিরেটরি জোনের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। পাশে যদি একটু পয়েন্ট দিয়ে লিখে রাখি, বডির যে যে জায়গায় গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে ওই ওই জায়গায় স্কোয়ামাস এপিথেলিয়াম থাকবে। যেমন ব্লাড ভেসেলস, যেমন এন্ডোকার্ডিয়াম অফ হার্ট, হার্টের ইনার লেয়ার, এগুলোতে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে। সো এখানে কি হবে? এখানে হচ্ছে গিয়ে স্কোয়ামাস এপিথেলিয়াম থাকবে। এবার আসি হচ্ছে কন্ডাক্টিভ জোন। ওর তো গ্যাসিয়াস এক্সচেঞ্জ লাগবে না, ও তো কি করবে? এত এত যে ফরেন পার্টিকেল নিচ্ছি, এত এত যে আমরা গ্যাস নিচ্ছি, গ্যাসের সাথে ঢাকা শহর বলেন, পলিউটেড শহর বলেন, প্রচুর ফরেন পার্টিকেল ঢোকে, এগুলো তো বের করে দিতে হবে। বের করার জন্য কি লাগবে? এমন কিছু মিথ্যা এপিথেলিয়াম লাগবে যেগুলো একটা বড় একটা ছোট, যাতে ফরেন পার্টিকেলগুলো এনট্রাপ্ট হয়ে যায়। তার মানে কন্ডাক্টিভ জোনের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিওডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। সিলিয়ার কাজ হচ্ছে সিলিয়ারি বিটের মাধ্যমে তাকে বের করে দেওয়া। এখন আমাদের ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে হোয়াট আর দ্য সেল প্রেজেন্ট ইন কন্ডাক্টিভ জোন, হোয়াট আর দ্য সেল প্রেজেন্ট ইন রেসপিরেটরি জোন। ফার্স্টে রেসপিরেটরি জোন শেষ করি। নাম্বার 1 হচ্ছে রেসপিরেটরি জোনের টাইপ 1 নিউমোসাইট, নাম্বার 2 হচ্ছে হলে গিয়ে টাইপ 2 নিউমোসাইট, আদর করে কেউ কেউ টাইপ 3 নিউমোসাইট বলে, কিন্তু টাইপ 3 নিউমোসাইট মানে ম্যাক্রোফাজ। টাইপ 1 নিউমোসাইট 95 থেকে 97% অ্যাকর্ডিং টু দত্ত। তো যেহেতু টাইপ 1 নিউমোসাইট অনেক বেশি এবং তার লাইনিং এপিথেলিয়াম হচ্ছে স্কোয়ামাস, সে গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করবে। আর টাইপ 2 নিউমোসাইট ওর মেন কাজ কি? ওর মেন কাজ হচ্ছে হলে গিয়ে সারফেক্টেন্ট রিলিজ করা। যখন ফিটাসের বয়স 7 মাস মানে এমব্রায়োনিক পিরিয়ড, তখন হচ্ছে টাইপ 2 এই যে নিউমোসাইট এটা হচ্ছে তৈরি হওয়া শুরু করে। কোনো বাচ্চা যদি তার আগে দুনিয়াতে আসার চেষ্টা করে তাহলে তার লাং এক্সপান্ড করতে পারবে না, কারণ সারফেক্টেন্টের কাজ হচ্ছে লাংসের যে কি জানি বলে সারফেস টেনশন, লাংসের যে সারফেস টেনশন রিডিউস করতে হেল্প করে। সো এই যে 7 মাসের সময় সারফেক্টেন্ট রিলিজ হওয়া স্টার্ট করে টাইপ 2 নিউমোসাইট দ্বারা, এই 7 মাসটাকে আমরা বলি এজ অফ ভায়াবিলিটি। এরপরে যদি বাচ্চা জন্মগ্রহণ করে, বাচ্চা ভায়াবল হবে, নিজে নিজে সার্ভাইভ করতে পারবে। তার আগে যদি হয়, বাচ্চা সার্ভাইভাল রেট কমে যাবে, তখন হচ্ছে হলে গিয়ে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে তারা রাখা লাগবে। ঠিক আছে, তাহলে টাইপ 2 এর কাজ কি? সারফেক্টেন্ট রিলিজ করা। সারফেক্টেন্টের কাজ কি? সারফেস টেনশন রিডিউস করা। এখন আমরা আসি 3 নাম্বার, ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ কি জিনিস? আমরা জানি বডির বিভিন্ন জায়গায় ম্যাক্রোফেজ বিভিন্ন নামে আছে। যদি লিভারে বলি ম্যাক্রোফেজ, ওর নাম হচ্ছে কাফার সেল। যদি বলি হচ্ছে আপনার মনে করেন কিডনিতে আছে, বলি মেসেঞ্জিয়াল সেল। এখন এই যে লাংসের যে ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজের নাম হচ্ছে হার্ট ফেলিউর সেল।
কেন হার্ট ফেলিউর সেল আমরা ইনশাআল্লাহ ডিটেলস কোনো একদিন বলবো, আপাতত হার্ট ফেলিউর সেল নামটা মনে রাখি। হ্যাঁ, ব্রেক 30 সেকেন্ড। এখন আসি হোয়াট আর দ্য সেল প্রেজেন্ট ইন কন্ডাক্টিভ জোন। নাম্বার 1 আমরা তো বলেছি সিউডোস্টেটিভেট সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, সো সিলিয়া থাকবে। নাম্বার 2 আমরা যখন রাস্তাঘাটে ধুলা পরিষ্কার করি, ঝাড়ু দেই, তখন এখানে আগে পানি দিয়ে নেই যাতে ধুলাটা উড়াউড়ি না করতে পারে, যাতে ওই জায়গায় থাকে। এই উড়াউড়ি বন্ধ করার জন্য নেজাল ক্যাভিটিতে অলমাইটি আমাদেরকে একটা পানির ব্যবস্থা করে দিছে, সেটা হচ্ছে গবলেট সেল। তাহলে 2 নাম্বার সেল হচ্ছে গবলেট সেল। নাম্বার 3 ব্রাশ সেল। নাম্বার 4 ক্লারা সেল। নাম্বার 5 আর্জেন্টেফিন সেল। এখন এদের ফাংশনের মধ্যে আমরা তো গবলেট সেল বললাম মিউকাস সিক্রেট করে, তারপরে ক্লারা সেল যেমন টাইপ 2 নিউমোসাইট সারফেক্টেন্ট রিলিজ করে, ক্লারা সেলও মিনিউট অ্যামাউন্ট অফ সারফেক্টেন্ট রিলিজ করে, যদিও এটার ফাংশন এখনো আননোন। আর আমাদের যে আর্জেন্টেফিন সেল ওর কাজ হচ্ছে হিস্টামিন, সেরোটোনিন এগুলো রিলিজ করা। তাহলে আমাদের মোটামুটি সেলগুলো হয়ে গেল। এখন আমরা জানি হোয়াট আর দ্য আর্টারি সাপ্লাই অফ কন্ডাক্টিভ জোন, হোয়াট আর দ্য আর্টারি সাপ্লাই অফ রেসপিরেটরি জোন। কন্ডাক্টিভ জোন যেহেতু এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জের ব্যাপার নাই এবং কন্ডাক্টিভ জোনে থাকে প্রচুর পরিমাণ ব্রঙ্কাস, সো কন্ডাক্টিভ জোনের আর্টারি সাপ্লাই হচ্ছে ব্রঙ্কিয়াল আর্টারি। এই ব্রঙ্কিয়াল আর্টারি আসবে হচ্ছে গিয়ে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা থেকে। আমরা ইনশাআল্লাহ আরেকদিন যদি সুযোগ পাই আর্টারি নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। এরপর আমরা যদি আসি হচ্ছে গিয়ে রেসপিরেটরি জোন, অলরেডি রেসপিরেটরি জোনে অক্সিজেন আছে। কোথেকে আসতেছে? আমরা যে অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেন, এই যে ইন্সপিরেশনে অক্সিজেন চলে আসতেছে, তাহলে আমাদের এখন কি আসা লাগবে? গ্লুকোজ। আর এই গ্লুকোজ নিয়ে আসবে পালমোনারি আর্টারি। সুতরাং পালমোনারি আর্টারি নিউট্রিশন দিবে রেসপিরেটরি জোনে। তাহলে রেসপিরেটরি জোনে পালমোনারি আর্টারি নিউট্রিশন দিচ্ছে, যদিও পালমোনারি আর্টারি কার্বন ডাইঅক্সাইড কন্টেনিং ব্লাড ক্যারি করছে, ডাজন্ট ম্যাটার, তার ভিতরে গ্লুকোজ আছে, ওই গ্লুকোজ ইজ সাফিসিয়েন্ট এনাফ, আর আমরা বাইরে থেকে অক্সিজেন নিয়ে নিচ্ছি। তাহলে কন্ডাক্টিভ জোন আর্টারি সাপ্লাই ব্রঙ্কিয়াল আর্টারি, রেসপিরেটরি জোনের আর্টারি সাপ্লাই হচ্ছে গিয়ে পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি কোথেকে আসে? পালমোনারি ট্রাঙ্ক থেকে। পালমোনারি ট্রাঙ্ক কোথেকে আসে? রাইট ভেন্ট্রিকল থেকে। এখন আমরা আসি হচ্ছে গিয়ে ভেনাস ড্রেনেজ কি। তার আর্টারি সাপ্লাই যা তার হোমোলোগাস, তার মানে কন্ডাক্টিভ জোনে ব্রঙ্কিয়াল ভেন আর রেসপিরেটরি জোনে হচ্ছে গিয়ে পালমোনারি ভেন। এখন আমরা আসি হচ্ছে গিয়ে লাংস নিয়ে একটু হালকা কথাবার্তা হইলো। আমরা বিভিন্ন সার্ফেস টার্ফেস রিলেশন আছে, প্রফে খুব একটা আসে না, এর মধ্যেই থাকে। এগুলোর জন্য আমাদের একটু ডিটেলস পড়ালেখা করা লাগবে, একটু সময় লাগবে একটু বেশি। আমরা যদি কোশ্চেনগুলো একটু আলোকপাত করি তাহলে আমরা প্লুরা নিয়ে একটু গল্প করি, যে লাংসের কাভারিং প্লুরা। প্লুরা কি? প্লুরা হচ্ছে লাংসের কাভারিং। এই প্লুরার দুইটা লেয়ার, একটা লেয়ার লাংসের গায়ে লাগানো, আর একটা লেয়ার লাংস থেকে দূরে, দুইজনের মাঝখানে স্পেস, ওইটাকে বলে প্লুরাল স্পেস। আবার লাংস কি করেছে? লাংস হচ্ছে গিয়ে রেসপিরেটরি একটা অর্গান, এই অর্গানের বাইরে কাভারিং আছে, এই কাভারিংটার নাম হচ্ছে প্লুরা। প্লুরার দুইটা লেয়ার, একজন লাংসের গায়ে লাগানো, একজন লাংস থেকে দূরে। যে লাংসের গায়ে লাগানো তার নাম হচ্ছে গিয়ে ভিসেরাল গায়ে লাগানো, মানে ভিসেরাল প্লুরা। যে দূরে সে হচ্ছে প্যারাইটাল প্লুরা। ভিসেরাল প্লুরা কোন ভিসেরা? এটা লাংস, লাংস মানে পালমোনারি, সো ভিসেরাল প্লুরার আরেক নাম হচ্ছে পালমোনারি প্লুরা। ওকে, পালমোনারি প্লুরার আর কোনো সাব ডিভিশন নাই। আর যেটা হচ্ছে প্যারাইটাল প্লুরা, ওর আবার 4টা পার্ট আছে। আমরা যদি একটা লাংস ড্র করি, আমরা জানি লাংসের আউটার পার্টে থাকে রিবস, মানে কোস্টাল সারফেস বলি, নিচে থাকে ডায়াফ্রাম, মাঝখানের পার্টটা হচ্ছে মেডিস্ট্রিনামের জায়গা, উপরে হচ্ছে অ্যাপেক্স। এই অ্যাপেক্সটা থাকে সার্ভাইকাল রিজনে। সো এখানের যে প্যারাইটাল প্লুরা থাকবে তার নাম হচ্ছে সার্ভাইকাল প্লুরা। যেহেতু ল্যাটারালি কোস্টাল কার্টিলেজ আছে, সো ওই জায়গায় যে প্লুরা থাকবে তার নাম হচ্ছে কোস্টাল প্লুরা। আবার মাঝখানে যেহেতু মেডিস্ট্রিনাম, তার নাম হচ্ছে মেডিস্ট্রিনাল প্লুরা। আবার নিচে যেহেতু আছে ডায়াফ্রাম, সো তার নাম হচ্ছে গিয়ে ডায়াফ্রামেটিক প্লুরা। এর প্যারাইটাল প্লুরা 4টা, একটা হচ্ছে গিয়ে কোস্টাল প্লুরা, একটা হচ্ছে গিয়ে ডায়াফ্রামেটিক প্লুরা, একটা হচ্ছে গিয়ে মেডিস্ট্রিনাল প্লুরা, আরেকটা হচ্ছে গিয়ে কোনটা বাদ দিয়ে সাপ্লাই জানে, কোস্টাল অথবা হচ্ছে সার্ভাইকাল প্লুরা। ওকে, এখন যদি পরীক্ষায় এমন আসে যে হোয়াট ইজ দ্য কাভারিং অফ অ্যাপেক্স, ডেফিনেটলি বলে ফেলবো কি সার্ভাইকাল প্লুরা। আর সার্ভাইকাল প্লুরার উপরে আরেকটা কাভারিং থাকে, সেটার নাম হচ্ছে সিপসনস ফাসা, অথবা সহজ করে নাম বলি প্লুরার উপরে মেমব্রেন, সুপ্রা প্লুরাল মেমব্রেন। ওকে, আচ্ছা, এখন এগুলার নার্ভ সাপ্লাই কি? নার্ভ সাপ্লাই একটু ঝামেলা লাগে প্যারাইটাল প্লুরাতে। ভিসেরাল প্লুরার নার্ভ সাপ্লাই খুব ক্লিয়ার, কারণ হচ্ছে লাংসের যা নার্ভ সাপ্লাই, ভিসেরাল প্লুরারও সেম নার্ভ সাপ্লাই। তাহলে লাংসের নার্ভ সাপ্লাই কি? লাংসটা একটা হচ্ছে গিয়ে অটোনমিক, মানে লাংসটা একটা স্মুথ মাসেল, সো তার নার্ভ সাপ্লাই হচ্ছে অটোনমিক, মানে সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক আসবে থোরাসিক 1 থেকে থোরাসিক 4 or 5 সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড, প্যারাসিম্প্যাথেটিক ভেগাস।
যেহেতু ভিসেরাল প্লুরা লাংসের গায়ে লাগানো, সুতরাং ভিসেরাল প্লুরার নার্ভ সাপ্লাইও লাংসের নার্ভ সাপ্লাই। এখন যদি বলি হোয়াট ইজ দ্য নার্ভ সাপ্লাই অফ প্যারাইটাল প্লুরা, প্যারাইটাল প্লুরা তো অনেক পার্ট। এবার দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, এই যে সার্ভাইকাল প্লুরা, এই যে কোস্টাল প্লুরা, এই কোস্টাল প্লুরা এবং সার্ভাইকাল প্লুরাগুলার সাথে আছে ইন্টারকোস্টাল স্পেস। ইন্টারকোস্টাল স্পেসে আছে ইন্টারকোস্টাল নার্ভ, ইন্টারকোস্টাল স্পেস অ্যান্ড ইন্টারকোস্টাল নার্ভ। সো যেহেতু এই কোস্টাল যে পার্ট, এই কোস্টাল প্লুরাতে কাছাকাছি যেহেতু ইন্টারকোস্টাল নার্ভ আছে, ডেফিনেটলি কোস্টাল প্লুরাতে সাপ্লাই দিবে ইন্টারকোস্টাল নার্ভ। যেহেতু সার্ভাইকাল প্লুরার সাথে আছে হচ্ছে গিয়ে ইন্টারকোস্টাল স্পেস, সো সার্ভাইকাল প্লুরাতে সাপ্লাই দিবে হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ। তাহলে সার্ভাইকাল প্লুরা অ্যান্ড কোস্টাল প্লুরা ইজ সাপ্লাইড বাই ইন্টারকোস্টাল নার্ভ। কারণ কি? কারণ কাছাকাছি আছে। এখন একটু চিন্তা করেন, নিচে তো ডায়াফ্রাম, ডায়াফ্রামের মাঝখানে সাপ্লাই দিয়ে ফ্রেনিক নার্ভ, তো ফ্রেনিক নার্ভটা উপর থেকে মাঝখান দিয়ে নিচে নামতে হবে, তার মানে মেডিস্টিনাল প্লুরার কাছাকাছি থাকতেছে ফ্রেনিক নার্ভ। সো ডেফিনেটলি ফ্রেনিক নার্ভটা সাপ্লাই দিবে মেডিস্টিনাল প্লুরাতে। তাহলে আমাদের প্যারাইটাল প্লুরা শেষ। সবচেয়ে টাফ জিনিস ডায়াফ্রামেটিক প্লুরা বাকি আছে। ডায়াফ্রামেটিক প্লুরা দেখেন পুরো নিচে জুড়ে আছে। এই ডায়াফ্রামেটিক প্লুরার মাঝখানে সেন্ট্রাল যে পার্ট, ও হচ্ছে রিলেটেড হচ্ছে ফ্রেনিক নার্ভের সাথে, আর সাইড রিলেটেড ইন্টারকোস্টাল স্পেসের সাথে। তার মানে পেরিফেরাল পার্ট ইজ সাপ্লাইড বাই ইন্টারকোস্টাল নার্ভ অ্যান্ড সেন্ট্রাল পার্ট ইজ সাপ্লাইড বাই ফ্রেনিক নার্ভ। আবার গুছিয়ে বলি, প্যারাইটাল প্লুরার সার্ভাইকাল প্লুরা, কোস্টাল প্লুরা and parietal part of the diaphragmatic pleura যেহেতু ইন্টারকোস্টাল নার্ভের কাছাকাছি, so they are supplied by intercostal nerve। আর মাঝখানে যেহেতু ফ্রেনিক নার্ভ যাচ্ছে, so definitely mediastinal pleura and central part of the diaphragmatic pleura is supplied by phrenic nerve। এখন ফ্রেনিক নার্ভ নিয়ে একটু গল্প করি। ফ্রেনিক নার্ভ হচ্ছে গিয়ে একটা মিক্সড নার্ভ, কারণ সে স্পাইনাল কর্ড C3, C4, C5 দ্বারা তৈরি হয়। আমাদের যদি একটু জুম থাকতো তাহলে আমরা জুমে একটু ছবি এঁকে দেখাতে পারতাম, আমরা আজকে পারছি না আমাদের লিমিটেশনের জন্য। ইনশাল্লাহ আরেকদিন এই ফ্রেনিক নার্ভের কেন মিক্সড হচ্ছে, মিক্সডের ঘটনা কি, স্পাইনাল নার্ভ কিভাবে তৈরি হয়, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। আপাতত আজকে জেনে রাখি ফ্রেনিক নার্ভের রুট ভ্যালু C3, C4 অ্যান্ড C5, অ্যান্ড দ্য মেন প্রিন্সিপাল কম্পোনেন্ট হচ্ছে মাঝখানেরটা C4। ঠিক আছে, এখন আমরা একটা ডেফিনেশন একটু শেখার চেষ্টা করি, সেটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ ডার্মাটোম। ডার্মাটোম মানে আমার তো স্পাইনাল, এরকম স্পাইনাল কর্ড থাকে, স্পাইনাল কর্ডের প্রত্যেকটা ডিফারেন্ট সেগমেন্ট থেকে স্পাইনাল নার্ভ বের হয়ে আসে। তো এই একটা নার্ভ স্কিনের যে জায়গাটাকে সাপ্লাই দেয় ওটাকে বলি আমরা ডার্মাটোম। তাহলে হোয়াট ইজ ডার্মাটোম? এরিয়া অফ স্কিন সাপ্লাইড বাই সিঙ্গেল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড ইজ নোন এজ ডার্মাটোম। ডার্মাটোম কি? এরিয়া অফ স্কিন, স্কিনের যে এরিয়া সিঙ্গেল একটা সেগমেন্ট থেকে সাপ্লাই হচ্ছে তাকে আমরা বলবো ডার্মাটোম। এটা আমরা একটু আগে বলেছি যে ফ্রেনিক নার্ভ C3, C4, C5 সে সাপ্লাই দিবে কাকে? প্লুরার মেডিস্টিনাল পার্টকে এবং হচ্ছে সেন্ট্রাল পার্ট অফ দ্য ডায়াফ্রামেটিক প্লুরাকে। সে তো ডেফিনেটলি আমাদের ডায়াফ্রামকেও সাপ্লাই দিতে পারবে, তাই না? তো ডায়াফ্রামকেও সাপ্লাই দিবে। কোনো কারণে ডায়াফ্রাম যদি ইরিটেট হয়, এই ফ্রেনিক নার্ভের স্পাইনাল কম্পোনেন্টগুলো আমাদের স্কিনের যে যে জায়গায় সাপ্লাই দেয় ওই জায়গায়ও পেন হইতে পারে। যেমন মনে হয় বাচ্চাদের জন্য এত ডিটেলসে যাওয়া ঠিক হবে না, ওকে ইগনোর দিস। এখন আমরা একটু কোশ্চেন নিয়ে আলোচনা বা কোশ্চেনের কথা বলে শেষ করি। আরিফ ভাই এত চমৎকার একটা উদ্যোগ নেওয়ার জন্য আরিফ ভাইকে অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই করোনাতে বসে বসে বোর হওয়া ছাড়া আর কোনো কাজ ছিল না, সবার কাছে তেমন বই পুস্তকও নাই। হোপস উনি তোমাদেরকে PDF দিয়ে একটু পড়ালেখার ব্যবস্থা করে দিবে। এই স্রষ্টার কাছে, আল্লাহর কাছে, ভগবানের কাছে প্রার্থনার পাশাপাশি আমরা যদি একটু পড়ালেখা করি, যদি করোনা থেকে আমরা মুক্তি পেয়ে যাই তাহলে তো আমাদের পরীক্ষা দেওয়া লাগবেই। আর পরীক্ষা দেই আর না দেই, অ্যাকচুয়ালি নলেজের কোনো বিকল্প নাই। যদি 2-4টা জ্ঞান অর্জন হয় সেটা আমাদের জন্য উপকারী হবে হয়তো বা। হ্যাঁ, তো আমরা একটু ইবাদত বন্দেগীর সাথে একটু পড়ালেখাটা একটু মানে চালায় যাওয়ার চেষ্টা করি। তো আমরা বলছিলাম কোশ্চেন নিয়ে কথা বলবো। তো কোশ্চেন হচ্ছে গিয়ে interior of right atrium, interior of right ventricle, draw and level interior of right atrium, interior of right ventricle। ইন্টারকোস্টাল স্পেস নিয়ে আরেকদিন ক্লাসে বিস্তারিত আলোচনা করব। কোশ্চেন, ডিফাইন ইন্টারকোস্টাল স্পেস, ডিফাইন টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস, হোয়াট ইজ দ্য বাউন্ডারি অ্যান্ড কন্টেন্ট অফ টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস, আর্টারি সাপ্লাই অফ থোরাসিক ওয়াল। একটু ক্লামজি, একটু কমপ্লিকেটেড, ইনশাল্লাহ আমরা এটা জুম ছাড়া এটা বোঝানো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা জুমে ইনশাল্লাহ এটা খুব ভালো মতো বোঝানোর চেষ্টা করবো। হ্যাঁ, আমাদের এই গ্রুপে মানে আমাদের গুরুজন আশফাক স্যার আছেন, উনি হয়তো বা আমাদেরকে এই অ্যানাটমির পার্টে আরও অনেক
ভালো জিনিসপত্র জানিয়ে এনলাইটেন করবেন। আর আমরা আজকের থোরাক্স থেকে যদি ইম্পর্ট্যান্ট আর কিছু কোশ্চেন বলতে হয় তাহলে আমি বলবো শর্ট নোট অফ ট্রাকিয়া, শর্ট নোট অফ ইসোফেগাসটা শিখে নিতে হবে, না হলে কিভাবে সহজে শিখে যায় সেটা আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর হলো গিয়ে স্প্ল্যাকনিক নার্ভ নিয়ে কথা বলতে বলেছিল। অ্যাকচুয়ালি আমাদের ক্যাভিটিতে সাপ্লাই দেওয়ার জন্য 3টা স্প্ল্যাকনিক নার্ভ আছে, গ্রেটার স্প্ল্যাকনিক, লেসার স্প্ল্যাকনিক, লিস্ট স্প্ল্যাকনিক। আপাতত এতটুকু জানি, কার কম্পোনেন্ট কি সেটা আমরা পরে ইনশাল্লাহ বলবো। কারোর যদি কোনো কোশ্চেন থাকে আরিফ ভাইয়ের গ্রুপে আরিফ ভাইকে অথবা আমাকে পার্সোনালি কোশ্চেন করা যাবে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব জিনিসগুলো সলভ আউট করার জন্য। which right ventricle is divided into two part? Sorry তাসনিম আনিকা, আমি কোশ্চেনটা বুঝতে পারিনি। রাইট ভেন্ট্রিকল ইজ ডিভাইডেড ইনটু হুইচ রাইট ভেন্ট্রিকল? রাইট ভেন্ট্রিকল তো একটাই। আপনি কোশ্চেনটা যদি একটু ক্লিয়ারলি করতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। আমরা একটু কোশ্চেন দেখি। অ্যানাটমি আসলে অনেক সহজ, শুধু হচ্ছে আমাদের পড়ানোর টেকনিকটা হয়তো বা এত স্মুথ না, সেজন্য অ্যানাটমি কঠিন মনে হয়, কিন্তু অ্যানাটমি আসলেই কঠিন না, কারণ নামে নামেই সব কিছু আছে এখানে। আর তেমন কোনো কোশ্চেন পাওয়া যাচ্ছে না। সিউডোস্টেটিফাইড সিলিয়েটেড ট্রাকিয়াতে, হ্যাঁ সিলিয়েটেড হচ্ছে ট্রাকিয়া লাইনিং এপিথেলিয়াম, এবং এটা হচ্ছে গিয়ে নোজের থেকে শুরু হয়। নোজের মধ্যে একটা জায়গা আছে, ওইখানে হেয়ার ফলিকল থাকে, ওই জায়গাটা ছাড়া এর পরের পুরো অংশটাই হচ্ছে সিউডোস্টেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, এবং এটা টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত এক্সটেন্ড করে। আর তেমন কোনো কোশ্চেন পাওয়া যাচ্ছে না। আর কারো যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। ভাইয়া ওইটা 3টা রাইট, আচ্ছা রাইট ভেন্ট্রিকলের পার্ট অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে রাইট ভেন্ট্রিকলে কি আছে, রাইট ভেন্ট্রিকলে দেখেন অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের জিনিসপাতি ঢোকে, মানে ব্লাড ঢোকে, আবার ভেন্ট্রিকল থেকে বের হয়ে যায়। তার মানে একটা হচ্ছে ঢোকার পার্ট আর একটা বের হওয়ার পার্ট, ইনফ্লোয়িং পার্ট, আউটফ্লোয়িং পার্ট। তো ইনফ্লোয়িং পার্টেও ব্লাড ফ্লো হচ্ছে, আউটফ্লোয়িং পার্টেও ব্লাড ফ্লো হচ্ছে, তার মানে দুটোটাই স্মুথ হওয়া উচিত। কিন্তু যে পার্টে মাসেল থাকে ওই পার্টটাকে আমরা বলি রাফ পার্ট। সো ইনফ্লোয়িং পার্টে একটা মাসেল থাকে, নাম হচ্ছে প্যাপিলারি মাসেল। সো ইনফ্লোয়িং পার্ট, ভেন্ট্রিকলের যে ইনফ্লোয়িং পার্ট আছে, এই ইনফ্লোয়িং পার্টটা হচ্ছে ইনফ্লোয়িং রাফ পার্ট অ্যান্ড আউটফ্লোয়িং স্মুথ পার্ট। এই ইনফ্লোয়িং পার্টে কি থাকে আমরা জানি, রাইট ভেন্ট্রিকলে ট্রাইকাসপিড ভালভ থাকে, তার মানে কাস্প থাকবে, কাস্পগুলোর বেজের মধ্যে লাগানো থাকবে হচ্ছে গিয়ে লিফলেট। নিচের দিকে যখন চিন্তা করব, নিচের দিকে থাকবে কিছু লম্বা লম্বা দাগ, এই লম্বা লম্বা দাগ থাকে, এগুলোকে আমরা কি বলি কর্ডা টেন্ডিনি। আর এই কর্ডা টেন্ডিনির আরেক মাথায় লাগানো থাকবে প্যাপিলারি মাসেল। তাহলে দেখেন ইনফ্লোয়িং পার্টে কি আছে, কাস্প থাকবে, হচ্ছে কর্ডা টেন্ডিনি, থাকবে প্যাপিলারি মাসেল। এগুলো যখন একসাথে হয় তখন আমরা তাকে বলি হচ্ছে এভি ভালভ কমপ্লেক্স। আবার যখন হচ্ছে গিয়ে পেপিলারি মাসেল তারপরে উঁচু এবং নিচু জায়গা, দ্যাট মিনস রিজেস এন্ড ব্রিজেস মিলিত হয়, তখন আমরা তাকে বলি হচ্ছে গিয়ে ট্র্যাবেকুলি কারেনি। তাহলে ইনফ্লোয়িং পার্টে দুইটা জিনিস, একটা হচ্ছে এভি ভালভ কমপ্লেক্স আর একটা ট্র্যাবেকুলি কারেনি। আর আউটফ্লোয়িং পার্টে অনলি হচ্ছে গিয়ে পালমোনারি ট্রাঙ্ক, যেটাকে আমরা ইনফান্ডিবুলাম নাম দিই। আমরা ইনশাল্লাহ পিকচার দেখাতে পারলে জিনিসটা অনেক ভালো হতো। এখন আসি রাইট অ্যাট্রিয়ামের ইন্টেরিয়র, একটু শর্ট করে বলে দিই যেহেতু কোশ্চেন করছেন অনেকে। অল বডির ভিসেরাল নার্ভ সাপ্লাই, ইনশাল্লাহ এটা হবে। অল বডির ভিসেরাল নার্ভ সাপ্লাই মনে রাখার সিস্টেম অবশ্যই আছে, এটা আরেক ক্লাসে হবে ইনশাল্লাহ। তো রাইট অ্যাট্রিয়ামের ইন্টেরিয়রে কি আছে, রাইট অ্যাট্রিয়ামের ইন্টেরিয়র শেখার জন্য ফার্স্ট একটু চোখ বন্ধ করা লাগবে, ধ্যান করা লাগবে। হ্যাঁ, ধ্যানের মধ্যে কি আসবে, এই ধরি রাইট অ্যাট্রিয়াম। আচ্ছা, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট, সরি, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল। তাহলে এই দুই অ্যাট্রিয়ামের মাঝখানে হচ্ছে ইন্ট্রাঅ্যাট্রিয়াল সেপ্টাম, শেষ আলাপ। এরপর আমরা রাইট অ্যাট্রিয়ামটা জানবো। রাইট অ্যাট্রিয়ামের মধ্যে একটা ডিভাইডার আছে, ডিভাইডারটার নাম ক্রিস্টা টার্মিনালিস। সো রাইট অ্যাট্রিয়াম ইজ ডিভাইডেড ইনটু টু পার্ট বাই ক্রিস্টা টার্মিনালিস। ক্রিস্টা টার্মিনালিসের সামনের দিকে আছে হচ্ছে গিয়ে মাসেল, যেহেতু মাসেল আছে সুতরাং এটা রাফ, তাহলে অ্যান্টেরিয়র রাফ পার্ট। আর পেছনের দিকে কোনো মাসেল নাই, ওই জায়গাটা হচ্ছে পোস্টেরিয়র স্মুথ পার্ট। তাহলে অ্যান্টেরিয়র রাফ পার্টে কি আছে, অনলি মাসেল, ক্রিস্টা টার্মিনালিস। ভুলে প্যাপিলারি মাসেল বলা যাবে না, প্যাপিলারি মাসেল কিন্তু ভেন্ট্রিকালে। সো ক্রিস্টা টার্মিনালিস থাকলো। এরপরে আমরা যদি বলি হচ্ছে গিয়ে পোস্টেরিয়র স্মুথ পার্টে কি আছে, স্মুথ মানে এখন ব্লাডের ফোয়ারা হবে। কিভাবে আমরা জানি, রাইট অ্যাট্রিয়ামে সুপিরিয়র ভেনা কাভা আসে, তাইলে পোস্টেরিয়র স্মুথ পার্টে কি আসবে, ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কাভা, ওপেনিং অফ ইনফিরিয়র ভেনা কাভা, এবং হার্টের যে নিজস্ব ভেনাস ড্রেনেজ মানে করোনারি সাইনাস,
করোনারি সাইনাস ওপেন করবে, এবং কিছু মিনিউট ওপেনিং থাকবে, নাম হচ্ছে ভেনা কর্ডিস মিনিমি, অথবা অনেকে বলে ফোরামেনা ভেনেরাম মিনিমেরাম। তাহলে অ্যান্টেরিয়র রাফ পার্ট শুধু মাসেল, নাম হচ্ছে কি, আর পোস্টেরিয়র স্মুথ পার্টে কি থাকবে, শুধু হচ্ছে হলো গিয়ে ভেইনের ওপেনিংগুলো, ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কাভা, ওপেনিং অফ ইনফেরিয়র ভেনা কাভা, ওপেনিং অফ করোনারি সাইনাস, মাঝখানে কি থাকবে, ক্রিস্টা টার্মিনালিস। ডান, এই হচ্ছে ইন্টেরিয়রের গল্প। আরেকটু গল্প বাদ আছে, এই যে রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম, এর মাঝখানে তো ইন্ট্রাঅ্যাট্রিয়াল সেপ্টাম আছে, এখানেও তো কিছু জিনিস লাগানো থাকবে। এই রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে যে ইন্ট্রাঅ্যাট্রিয়াল সেপ্টাম, এখানে থাকবে ফোসা ওভালিস, লিম্বাস ফোসা ওভালিস অ্যান্ড ট্রায়াঙ্গেল অফ কচ। ট্রায়াঙ্গেল অফ কচ এই জায়গার মধ্যে থাকে হচ্ছে এভি নোড। ওকে, আমরা আজকে আর বাড়াচ্ছি না, আপনাদের যত কোশ্চেন আছে, কোশ্চেন আপনারা হচ্ছে হলে গিয়ে আরিফ ভাইয়ের গ্রুপে, আরিফ ভাইয়ের অফলাইনে, আমাদের অফলাইনে বা আমার অফলাইনে, যে কোনো অফলাইনে দেন, আমরা ইনশাল্লাহ কোশ্চেন সলভ আউট করার বা কোশ্চেন নিয়ে পরের ক্লাস করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আর অনেক অনেক থ্যাংক ইউ আরিফ ভাইকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য, যে এত ছোট মানুষ হয়েও থোরাক্সের মতো এত বড় জিনিস পড়ানোর সুযোগ দেওয়ার জন্য। ক্লাসের কোনো পার্ট যদি না বোঝা যায়, বা ক্লাস যদি ভালো বা খারাপ হোয়াট এভার যেটাই হয়, এটা একটু ট্রু রিভিউ দিলে আমাদের ক্লাসের উন্নতি করতে সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।